রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরে আরো একবার চলে এসেছে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন। আপনাদের জন্য থাকবে তারানাথের ব্যাক টু ব্যাক ফ্যান ফিকশন স্টোরিজ। আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন তারানাথের নতুন অ্যাডভেঞ্চার। শুরু হচ্ছে আজকের প্রথম গল্প, তারানাথ তান্ত্রিক ও প্রেতপুরীর পাশা। সেদিন মঠ লেনে তারানাথের বাড়িতে আমাদের সন্ধ্যাকালীন আড্ডা বসেছে। বাইরে মেঘের গর্জনের সাথে সাথে বিদ্যুতের খেলা আর রিমঝিম বৃষ্টি পরিবেশকে যেন এক কুহক মায়া দুনিয়ায় বদলে ফেলেছে। চায়ের কাপে চুমুক দিয়ে কিশোরী বলে উঠল, আচ্ছা তারানাথ, আপনি কখনো পাশা খেলেছেন? তারানাথ তখন মনের সুখে ঝাল বড়াতে সবে একটা কামড় বসিয়েছে। কিশোরীর এমন হঠাৎ প্রশ্নে এক মুহূর্ত থমকে দাঁড়ালো, তারপর ফেল ঝাল বড়ায় কামড় বসিয়ে মনের সুখে সেটাকে চিবোতে চিবোতে বলল, পাশা খেলা? তা তুমিও খেলতে জানো নাকি? হ্যাঁ। কিশোরী হেসে বলল, আরে ধুর, আমি কি করে জানবো? সেদিন মহাভারত পড়ছিলাম, সভাকাণ্ডের সেই দূত ক্রীড়ার অধ্যায়টা। ভাবছিলাম আর কি, এই পাশা খেলাকে কেন্দ্র করে কি না হলো, তাই মাথায় এলো আর কি। আপনি তো আবার আমার স্বভাবটা জানেন কি না, তাই। কিশোরীর কথা শেষ করতে না দিয়েই হেসে উঠল তারানাথ। তারপর বলল, বুঝেছি, তোমার কথায় একটা ঘটনার কথা মনে পড়ছে বটে। সেবার এই পাশা খেলা নিয়ে খুব বিপদে পড়তে হয়েছিল আমারই এক চেনা ভদ্রলোককে। সেবার কোনো মতে তাকে বিপদ মুক্ত করতে পেরেছিলাম। সে এক আজব কাণ্ড। তারানাথের মুখে এরূপ কথা শুনে আমি আর কিশোরী নড়ে চড়ে বসলাম। আমি তারানাথের দিকে ঝুঁকে পড়ে বললাম, তা কি সেই কাণ্ড তারানাথ? সেটাই শোনান তবে। এমন বাদলার দিনে এরকমই একটা গল্প শুনবার জন্যই তো আপনার কাছে আসা। চায়ের পেয়ালার শেষ চুমুক দিয়ে হাতে জ্বলতে থাকা পাশিং শোতে একটা টান মেরে জানলা দিয়ে বাইরে তাকালো তারানাথ। বাইরে মডলেনকে ভিজিয়ে এক নাগারে হয়ে চলেছে শহুরে বৃষ্টি। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ঝিম ধরা গলায় তারানাথ বলতে শুরু করলো, সেদিনও সকাল থেকে এক নাগারে এমনই বৃষ্টি পড়ছিল। আমি গাঁয়ের ছেলে, বৃষ্টি আমার খুব ভালো লাগে। ছেলেবেলায় বৃষ্টি হলেই ভিজতাম, তবে সে বৃষ্টি ছিল পল্লী গ্রামের স্নিগ্ধতা ও শীতলতা মাখা। এসব শহরের বৃষ্টি আমার কোনোদিনও ভালো লাগতো না। সকাল থেকে একজনেরও দেখা নেই, না একটা হাত দেখা, না কোনো গোষ্ঠী বিচার। সন্ধ্যাবেলা অলস ভাবে এই ঘরে বসেই বই পড়ছি, হঠাৎ শুনলাম দরজায় কি যেন কড়া নাড়ছে। এমন বাদলার দিনে আবার কি এলো রে বাবা! দরজা খুলতেই দেখলাম একজন মাঝ বয়সী ভদ্রলোক হাত ভেজা অবস্থায় দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখেই হাত জোর করে বলল, ঠাকুর মশাই, আমি না খুব বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। আপনি যদি আমার সাহায্য না করেন তাইলে। আমি ভদ্রলোককে বাধা দিয়ে বললাম, সেসব হবে কোন, আপনি আগে ভেতরে আসুন। বলে আমি ভদ্রলোককে বৈঠকখানায় এনে বসালাম। একটু ধাতস্থ হলে পর জিজ্ঞেস করলাম,
এখন একটু ভালো বোধ করছেন তো? বেশ বেশ, এবার আমায় আপনার সমস্যার ব্যাপারে বলতে পারেন। সমস্তটা বলুন। আমার এনে দেওয়া গামছায় ভদ্রলোক গা মুচ্ছিলেন। আমার কথায় গামছা পাশে রেখে বললেন, ঠাকুরমশাই, পেন নাম? আমার নাম নিবারণ দাস। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরের একটা ছোট গ্রাম মধুপুরে। আমাদের গ্রামটা না খুব ছোট ঠাকুরমশাই, জানেন, খুব বেশি হলে গোটা 50 বাড়ি হয়তো হইবে গোটা গ্রাম মিলিয়ে। আমাদের গ্রামের বেশিরভাগই চাষি, তা ওই চাষবাস করেই দিন গুজরান করি আমরা ঠাকুরমশাই। তবে আমাগো গ্রামে না 2-1 ঘর সম্ভ্রান্ত পরিবারও বাস করে। আমাদের গ্রামের মুখুজ্জে মশাই, তিনি তেমনই একজন। তিনি কিন্তু খুব ভালো মনের মানুষ ঠাকুরমশাই। পাটের ব্যবসা করে বেশ ভালো উপার্জন করেন। তবে কি না তিনি বড় পরোপকারী মানুষ। দান ধ্যান করেন, কারো বিপদে আপদে সব সময় পাশে থাকেন, সাহায্যও করেন। তো এইবার ঠাকুরমশাই আমি আসল কথায় আসি। আমাদের গ্রামের উত্তর পশ্চিম দিকে দিঘির পাশে বাস করে রামকিঙ্কর বেশ। লোকটা বেজায় ধূর্ত আর খারাপ মনের মানুষ ঠাকুরমশাই। কারোর তো কোনো উপকার করেই না, কারো ভালোও করতে পারে না, অথচ অন্যের ভালো সহ্যও করতে পারে না। এই জন্যে গ্রামের সবাই পারতপক্ষে ওরে এড়াইয়া চলে। তা আমাদের গ্রামে বটতলার মোড়ে মৃত্যুদের থেকে প্রায় আড্ডা বসে। এই গ্রামের 10টা মানুষ আসে, সুখ দুঃখের গল্প হয়। তা হঠাৎ একদিন এই মৃত্যুদের থেকে রামকিঙ্কর আইসা হাজির। হ্যাঁ, পারতপক্ষে এই আড্ডায় যোগ দিত না, কিন্তু সেই দিন সে থেকে আইসা সবাইকে পাশা খেলার আমন্ত্রণ দিল। গ্রামের কম বেশি অনেকেই পাশা খেলতে জানে, কিন্তু রামকিঙ্করের ব্যবহারের জন্য কেউই তাকে তেমন দেখতে পারত না। ফলে কেউই রামকিঙ্করের আমন্ত্রণে তেমন একটা আগ্রহ দেখালো না। কেউ সেরকম আগ্রহ দেখাচ্ছে না দেখা রামকিঙ্কর সরাসরি মুখুজ্জে মশাইকে পাশা খেলার আমন্ত্রণ জানালো। তা মুখুজ্জে মশাই তো ভালো মনের মানুষ, তা তিনি রাজি হয়ে গেলেন। তারপরে জানেন, খেলা শুরু হলো। দেখতে দেখতে পাশার সমস্ত দান রামকিঙ্কর জিততে লাগলো, আর সে পণও রাখলো এক আশ্চর্য বস্তু। নিবারণ থামতে আমি তাকে জিজ্ঞেস করলাম, তা কি পণ রাখা হয়েছিল সেই খেলায়? নিবারণ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল, ঐশ্বর্য। আমি আর কিছু বললাম না। নিবারণ ফের শুরু করলো। তারপরে দেখতে দেখতে মুখুজ্জে মশাই হাইরা গেলেন। তবে মুখুজ্জে মশাই এইসব নিয়ে অত মাথা ঘামান না। খেলা শেষ হওয়ার পর তিনি হাইসা রামকিঙ্করের সঙ্গে হাত মিলাইয়া বাড়ি ফিরা গেলেন। সব কিছু আবার আগের মতো একই ছন্দে চলতে লাগলো। 3 দিন পর রামকিঙ্কর আবার আসলো মৃত্যুদের থেকে। এইবারে সে প্রস্তাব দিল সনাতন বারুজ্জেরে। সনাতনও রাজি হইয়া গেল। কি ভেবে যে রাজি হইল তা জানি না। এইবারে পণ রাখা হলো আরো অদ্ভুত জিনিস, কর্মক্ষমতা। এইবারেও বাজি রামকিঙ্করই জিতে নিল। আবার 3-4 দিন সব চুপচাপ। 3-4 দিন পরে এলো আমার পালা। আমার কিন্তু জানেন একদমই ইচ্ছে ছিল না ঠাকুরমশাই, কিন্তু কেমন করে জানি না রামকিঙ্কর যখন আমারে
পাশা খেলার জন্য ডাকলো, কেন জানি না আমি না তারে কিছুতেই মানা করতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম, কি বন রাখা হলো এবার? নিবারণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাঁপা কাঁপা গলায় বলল, এবারে ফোন রাখলো আয়ু। নিবারণের চোখে একটা ভয়ের ছায়া ফুটে উঠল। কিছুক্ষণ সব চুপ। তারপর নিবারণ ফের বলল, এইবারের খেলায় কিন্তু ঠাকুর মশাই এতদিন যা হচ্ছিল তার সম্পূর্ণ উল্টো ফল হলো। রামকিঙ্করকে হারাইয়া সেদিন আমি পুরো খেলা জিতলাম। সবার মুখে হাসি দেখছিলাম সেদিন, এমনকি রামকিঙ্করের মুখেও দেখলাম হাসি। কিন্তু ব্যাপারটা ঘটলো তার 2 দিন পর, কৌশিকী অমাবস্যার রাতে। আসলে 3-4 দিন ধরে এই মুখুজ্জে মশাই তাকে খুব অন্যমনস্ক দেখতেছিলাম। এই দিন রাতে তিনি হঠাৎ পাগল হইয়া গেলেন। সে এক আশ্চর্য দৃশ্য ঠাকুর মশাই। খবর পেয়ে আমরা গিয়ে দেখি মুখুজ্জে মশাই দাওয়ায় দাঁড়াইয়ে, তার চুল এলোমেলো, চোখ লাল, আর মুখ দিয়ে ফেনা বেড়াচ্ছে। দেখেই বেশ বোঝা যাচ্ছে মানসিক ভারসাম্য হারাইয়েছেন। চেঁচিয়ে একটাই কথা বলে যাচ্ছেন, দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, যা যা ছিল সব দিয়ে দিয়েছি। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় মুক্তি দাও, আমাকে ছেড়ে দাও। আমি তো সব দিয়ে দিয়েছি, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় মুক্তি দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওরে ছেড়ে দাও। ভালো ভালো ডাক্তার, ভর্তি, কবরেজ সবাই আসলো, কিন্তু কেউই মুখুজ্জে মশাইকে সুস্থ করতে পারলো না। এদিকে ব্যবসার কাজকর্ম তো আর ফেলে রাখলে চলে না। তা সেই সমস্যার মীমাংসা করতে একদিন মুখুজ্জে মশাইয়ের উইল বার করা হলো। তাতে দেখা গেল যে উনি ওনার সমস্ত সম্পত্তি রামকিঙ্করের নামে লিখা দিয়েছেন। এই ঘটনার পরে 1 সপ্তাহ গেল না, সনাতন পক্ষাঘাতে বিছানা নিল। আমগো গ্রামের সব থেকে স্বাস্থ্যবান কাজের মানুষ ছিল এই সনাতন। যেমন সুঠাম চেহারা, তেমনই কাজের মানুষ। সেই সনাতন এখন বিছনাতে নিথরভাবে পড়ে থাকে। দিন দিন সে কেমন শুকাইয়া যাইতে লাগলো। 1 সপ্তাহের ভিতরে তার যা চেহারা হইল ঠাকুর মশাই, তা দেখা আপনার বিশ্বাস হইব না। কেমন জীর্ণ শীর্ণ শরীর, তার শরীরটা শুকাইয়া এতটুকু হইয়া গেছে গা। ডাক্তার, বুদ্ধি কেউই কিছু করতে পারলে না। বাইরে তখনও নাগারে বৃষ্টি চলছে। এক চুমুক জল খেয়ে নিবারণ ফের শুরু করলো, সেদিন ঠাকুর মশাই আমার কেমন যেন ভয় হইল। তবে কাজ নিয়ে থাকি তো সেই অনুভূতি বেশি দিন রইল না। তবে আজ 2 দিন হলো রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটতেছে ঠাকুর মশাই। আপনারা শুরুর থেকেই বলি। 2 দিন আগে এই রাত তখন 2 প্রহর হইবে, হঠাৎ একটা খোনা গলার মহিলার কণ্ঠ কানে আসে লাগলো। শুনলাম সে বলতাছে, যাওয়ার সময় হয়েছে যে, উঠে আয়, আয়, উঠে আয়। ঘুমের রেশ তখন আমার খাইটা গেছে। কি কইব ঠাকুর মশাই, ভয় আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। দরজা খোলার সাহস আমার হইল না।
কাঠের মতো পড়ে রইলাম। সেইভাবেই সকাল হইল। ভোরের আলোয় মনে হইল বুঝি দুঃস্বপ্ন দেখতাছিলাম, কিন্তু না ঠাকুরমশাই, না। পরদিন রাতেও সেই একই ঘটনা আবার ঘটল। কি করব আমি কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। হ্যাঁ, এমন সময় আমাগো গ্রামের একজন জ্যাঠা আপনার কথা কয় ছুটে আইসি আপনার কাছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমারে আমারে আপনি বাঁচান, এইবার যে আমার পালা। নিবারণ আমার হাত দুটো চেপে ধরল। দু চোখে প্রবল আকুতি, ভয়ে দুশ্চিন্তায় বেচারি একেবারে সাদা হয়ে গেছে। আমি সবটা শুনলাম, বুঝলাম নিবারণ না চাইতেও এমন এক সর্বনেশে খেলায় জড়িয়ে পড়েছে যার থেকে পরিত্রাণ পাওয়া খুব সহজ নয়। ভাবতে ভাবতে জানলার ধারে গিয়ে দাঁড়ালাম। দেখলাম তখনও অজোরে বৃষ্টি পড়ে চলেছে। কিছুটা সময় কেটে গেল। তারপর নিবারণের দিকে ফিরে বললাম, আজ রাতটা বরং এখানেই বিশ্রাম নিন নিবারণ বাবু। কাল সকালে আমি আপনার সঙ্গে আপনার গ্রামে যাব। বোধহয় আমার কথায় ভরসা পেয়ে তিনি রাজি হয়ে গেলেন। রাত তখন বেশ গভীর, চারিদিক নিঝুম নিস্তব্ধ। আমার ঘুম বরাবরই বেশ পাতলা, ছোটখাটো আওয়াজেও ঘুম ভেঙে যায়। সেদিন রাতে হঠাৎ একটা গলার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। মনে হলো কে যেন ডাকছে। সব থেকে বড় কথা, গলাটা কোনো মহিলার আওয়াজ, আসছে সদর দরজার দিক থেকে। খাট থেকে নেমে সদর দরজার দিকে পা বাড়ালাম। বসার ঘরে এসে দেখি পাশের ঘরে বিশ্রাম করতে থাকা নিবারণও এসে দাঁড়িয়েছে সেই স্থানে। ভয়ে আতঙ্কে সে একেবারে সাদা হয়ে গিয়েছে। আমি তাকে আশ্বাস দিয়ে ফের সদর দরজার দিকে পা বাড়ালাম। বুঝতে পারলাম আওয়াজটা আসছে বাইরে থেকে। বুঝতে পারলাম আওয়াজটা বাড়ছে। এক ঝটকায় সদর দরজাটা খুলে দিতে একটা দমকা হাওয়া এসে ঢুকলো ঘরের মধ্যে। পরদিন সকালে জলের ছিটে দিতে নিবারণের জ্ঞান হলো। হুঁশ ফিরতেই ধর্মড় করে উঠে বসলো সে। গতকাল রাত্রে সেই ভয়াবহ অভিজ্ঞতা তখনও বুঝি ওর মনে টাটকা। আমি সভয় দিয়ে বললাম, ভয় পাওয়ার কিছু নেই নিবারণ বাবু, ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাবেন না। কাল রাতে আপনার বড় ফাঁড়া কেটে গেছে। আপনি যদি বুদ্ধিমানের মতন আমার এখানে কাল না আসতেন, তবে আপনার অপঘাতে মৃত্যু অনিবার্য ছিল। তবে বিপদ এখনো পুরোপুরি কাটেনি। আমাদের এক্ষুনি আপনাদের গ্রামে রওনা হতে হবে। ব্যাপারটা গুরুতর। চলুন বেরিয়ে পড়া যাক। শিয়ালদা থেকে ট্রেন ধরে মেদিনীপুরে, তারপর সেখান থেকে গরুর গাড়ি করে 3 ক্রোশ পথ পার করে যখন মধুপুরে এসে পৌঁছালাম, তখন দুপুর গড়িয়ে গিয়েছে। গিয়ে নিবারণের বাড়িতে উঠলাম। হাত মুখ ধুয়ে ফলার করলাম। নিবারণের স্ত্রী খুব যত্ন করে চিড়ে, গুড়, দই আর গাছের পাকা মর্তমান কলা দিয়ে ফলার সাজিয়ে দিলে। তার সাথে জামবাটি করে ঘন গরম দুধ। খাওয়া হয়ে গেলে পর দাওয়ায় এসে বসলাম। তারপর বললাম, শোনুন নিবারণ বাবু, রামকিঙ্কর বেদ সহ আপনাদের মিত্রদের থেকে যতজন আসেন তাদের আজ আপনার বাড়িতে আমন্ত্রণ করে পাঠান। কারণ বলবেন আজ রাত্রে আবার পাশা খেলার আসর বসাতে চান আপনি। আমার কথা শুনে নিবারণ একেবারে গুটিয়ে গেল। যে বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার আশায় সে আমার কাছে ছুটে এসেছিল, সেই একই বিপদের দিকে তাকে ঠেলে দিচ্ছি ভেবে সে বেচারা ভয়ে শিউরে উঠল। আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগেই আমি বললাম, চিন্তা নেই নিবারণ বাবু, আপনাকে খেলতে হবে না। আজ রাতের খেলায় খেলতে বসবো আমি নিজে।
দিনের আলো ফুরিয়ে সন্ধ্যে নামতে মৃত্যুদের ডেকে সবাই ধীরে ধীরে আসতে শুরু করলো। দেখলাম তাদের মধ্যে রামকিঙ্করকে নিয়ে ভয় পাওয়া লোকের সাক্ষাৎই বেশি। আমন্ত্রণ জানানো হলো রামকিঙ্কর বেজকেও। আসরের দুই পুরনো সভ্য কিন্তু অনুপস্থিত। সনাতন পক্ষাঘাতে শয্যাশায়ী, আর মুকুজ্জে মশাইয়ের মানসিক অবস্থা এমন নেই যে তিনি আসরে যোগদান করবেন। নিবারণ জানালো অধিকাংশ সময় তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়। অন্ধকার গাঢ় হতে রামকিঙ্কর বেজ গটমট করে এসে হাজির হলো। ততক্ষণে নিবারণের বাড়িতে বেশ ভিড় জমে গেছে। মৃত্যুদের ডেকে সদস্যরা ছাড়াও গ্রামের কিছু লোক আর প্রতিবেশীরাও আজ ভিড় জমিয়েছে। সদর দরজা দিয়ে ঢুকে দরজায় নিবারণকে দেখতে পেয়ে আমার মনে হলো রামকিঙ্কর বেশ চমকেছে, যেন সে নিবারণকে দেখতে পাবে তা আশা করেনি। যেন ভাবছে, নিবারণ এখনো বেঁচে আছে। আকস্মিকতা কাটিয়ে দাওয়ায় উঠে এলো রামকিঙ্কর। তারপর বলল, তা এই যে নিবারণ, দেখো তুমি ডাকলে আর আমি চলে এলাম। তা বাড়ির সব কুশল তো? নিবারণ কোনো উত্তর দিল না। রামকিঙ্কর এরপর মুখে একটা ছদ্ম হাসি ফুটিয়ে জিজ্ঞাসু গলায় বলল, তা কই হে, খেলা শুরু করা যাক। তা খেলবে কে? তুমি বুঝি? নিবারণ বলল, না হে, আমি নয়। আমার গ্রাম সম্পর্কের এক জ্ঞাতি আছেন, তিনি পেশায় যাজক, জ্যোতিষ চর্চা করেন, শাস্ত্র নিয়ে থাকেন, তবে পাশা খেলারও শখ রাখেন একটু আধটু। তা আজকে তিনি খেলবেন। নিবারণের কথা শুনে রামকিঙ্করকে তেমন একটা বিচলিত বলে মনে হলো না। নিবারণের কথা শেষ হলে পর আমি এগিয়ে গিয়ে আসন গ্রহণ করলাম। তারপর নিজে পরিচয় দিলাম। দেখলাম আমার পরিচয় পেয়ে রামকিঙ্কর চমকে উঠল। মনে হলো সে আমাকে কখনো চাক্ষুষ না দেখলেও আমার নামের সাথে পরিচিত। সবাই যে যার জায়গা নিতেই রামকিঙ্কর বেজ বলল, তা ঠাকুর মশাই, আপনি যে পাশা খেলাতেও রুচি রাখেন এটা তো জানতাম না। আমি মৃদু হেসে বললাম, তা একটু আধটু রাখতে হয় বই কি। তাহলে শুরু করা যাক। রামকিঙ্কর মৃদু ব্যঙ্গের সঙ্গে বলল, বিলক্ষণ, সেজন্যই তো আশা। তা কি পণ রাখবেন? আমি বললাম, যা আপনার অভিরুচি, আমার কিছুতেই আপত্তি নেই। মনে হলো আমার কথা শুনে রামকিঙ্কর একটু খুশি হলো। মৃদু হেসে বলল, তা বেশ, তা বেশ। ঠাকুর মশাই, আমি চাই আপনি পণ রাখুন আপনার সমস্ত জ্ঞান ও বিদ্যা। আমি বললাম, বেশ, আমি রাজি। তা আপনি কি পণ রাখতে চান? রামকিঙ্কর বলল, আপনার যা ইচ্ছা হয়। আমি রামকিঙ্করের থেকে একই উত্তরের আশা করছিলাম। গম্ভীর গলায় বললাম, বেশ, তবে আপনি পণ রাখুন প্রায়শ্চিত্ত। আমার কথা শুনে রামকিঙ্কর আর উপস্থিত বাকি সকলেই যেন চমকে উঠল। নিজের সেই চাপা উত্তেজনা সামলে রামকিঙ্কর উত্তর দিল, বেশ, তাই সই। খেলা শুরু হলো। দুপক্ষের কেউই কাউকে এক চুল জায়গা ছাড়বে না। বুঝলাম রামকিঙ্কর পাকা খেলুড়ে। দানের পর দান হয়ে গেল। খেলা চলছে। বেশ কিছুক্ষণ খেলার পরে খেয়াল করলাম রামকিঙ্কর কেমন যেন অসহিষ্ণু হয়ে পড়ছে। কিসের যেন এক অজানা আতঙ্কে সে যেন ততস্থ হয়ে উঠেছে ধীরে ধীরে।
ইতিমধ্যে রাম কিঙ্করের একটা দান ভুল পড়ল, কিন্তু দেখলাম কি করে জানি পাশা নিজে নিজেই ঘুরে গেল, যেন সেটা রাম কিঙ্করের কথা মতন দান দিচ্ছে। আমি সবই লক্ষ্য করছিলাম। রাম কিঙ্কর গুটি সরাতেই যাবে, দেখলাম পাশা আবার ঘুরে তার পুরনো চালে ফিরে গেছে। দেখতে পেলাম আতঙ্কে রাম কিঙ্করের মুখের ভাব পাল্টে গেছে। আমার দিকে সে চাইল। আমি সামান্য হেসে পরের দান চাললাম। আরো বেশ অনেকক্ষণ খেলা চলল। শেষটায় রাম কিঙ্কর অধৈর্য হয়ে খেলা ছেড়ে উঠতে যাবে। আমি বললাম, বর্তমানকে ফেলে রেখে গেলেও অদৃষ্ট কিন্তু বলবে, অদৃষ্টের খণ্ডন নেই। আমার এই অজানা সতর্কবাণী উপস্থিত কেউই বুঝল না বটে, কিন্তু দেখলাম রাম কিঙ্কর বয়স সাদা হয়ে গেছে। রাত তখন প্রায় 10টা। জানোই তো পাড়া গায়ে রাত 10টা মানে নিশুতি রাত, কিন্তু নিবারণের বাড়ি দেখে তা বোঝার উপায় নেই। সন্ধ্যার সেই ভিড় অধীর আগ্রহে অপেক্ষা করছে খেলার পরিণতির জন্য। খেলা তখন প্রায় শেষের মুখে। রাম কিঙ্করের জেতার আর কোনো উপায় নেই। আমি শেষ চাল দিলাম। দান পড়ার আগেই রাম কিঙ্কর হঠাৎ ক্ষিপ্ত বেগে সব ছেড়ে ছুড়ে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল দাওয়া থেকে, যেন কিছুর থেকে বাঁচার চেষ্টা করছে আপ্রাণ। কি যেন অজানা এক আতঙ্ক সেটা, যেন সেটাই ওকে তাড়া করে ছুটছে। তাই সে আর স্থির থাকতে পারছে না। সবাই দেখলো সে ছুটে চলেছে বাদলার দিঘির জঙ্গলের দিকে। ভিড়ের মধ্যে থেকে কি একজন বলে উঠল, আরে ওর বাড়ি যে উল্টো দিকের পথ, দিকভ্রষ্ট হলো নাকি ওর? আমি ম্লান হেসে বললাম, সময়টাই খারাপ হয়ে গেছে ওর। পরদিন সকালবেলা জেলেরা মাছ ধরতে গেলে পর বাদলা দিঘির ধারে রাম কিঙ্করের জামা কাপড় ও জুতো দেখতে পেল। এছাড়া তার আর কোনো চিহ্নই কোথাও পাওয়া গেল না। সেদিন সকালে আরো দুটো অদ্ভুত ঘটনা ঘটল, যার তাৎপর্য বেশ গুরুত্বপূর্ণ। খবর এলো মুকুজ্জে মশাই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। নিবারণ এসে সে খবর দিয়ে বললে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, অদ্ভুত ব্যাপার। যে লোকটা কাল পর্যন্ত সুস্থ মস্তিষ্কে দুটো কথা পর্যন্ত কইতে পারতেছিল না, আজ দেখলাম সে তিনি উঠে কাছারি বাড়িতে হিসাব দেখতাছেন। তাছাড়া ঠাকুরমশাই, শুধু মুকুজ্জে মশাই কেন, খবর আইছে সনাতন সম্পূর্ণ সুস্থ হইয়া উঠছে। এ যে একেবারে অলৌকিক ব্যাপার ঠাকুরমশাই। নিবারণ আমার পায়ে লুটিয়ে পড়ল। আমি তাকে তুলে ধরলাম। দেখলাম তার চোখে জল। ধরা গলায় বলল, ঠাকুরমশাই, কি কইয়া যে আপনারে ধন্যবাদ দিব। আপনি না থাকলে যে কি হতো আমাগো। আমি বললাম, সবই মায়ের কৃপা নিবারণ। যা করার তিনিই করেছেন, আমি তো নিমিত্ত মাত্র। যাই হোক, আর চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালে আমি ফিরে এলাম। গ্রামের সবাই এসেছিল সেদিন আমায় বিদায় জানাতে। সেই ভিড়ের মধ্যে মুকুজ্জে মশাই আর সনাতনও ছিল। তারানাথ থামল। কিশোরী কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, বাসাটার কি হলো তারানাথ? তারানাথ মৃদু হেসে হাত তুলে পাশের দেওয়াল আলমারির দিকে কি যেন একটা দেখালো। সেই দিকে কিশোরী আর আমি তৎক্ষণাৎ তাকাতেই চোখে পড়ল একটা পুরনো পাশার ছক। কাঁচের দেওয়াল থেকে সেটা উঁকি মারছে। শুনছিলেন আমাদের আজকের গল্প তারানাথ ও প্রেতপুরীর পাশা। রচনা সুপ্রতিম,
গল্পের কথক ও তারানাথের ভূমিকায় সুপ্রতিম, কিশোরী সেন ও মুকুজ্জে মশাইয়ের ভূমিকায় রুদ্রনীল, নিবারণ দাসের ভূমিকায় সুদীপ, রামকিঙ্কর বেজের ভূমিকায় 221B হ্যারিসন রোড থেকে সুমিতেন্দ্র, ভৌতিক নারী কণ্ঠে আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।